হ্যালো এভরিওয়ান, এমকে বেঙ্গলি ক্লাসরুমে সবাইকে জানাই স্বাগত। আমি মৌমিতা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সপ্তম শ্রেণী ইতিহাসের সপ্তম অধ্যায় জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মোগল যুগের পৃষ্ঠা 131 থেকে 139 পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রশ্ন কি বলা হয়েছে? চাহারবাগ কাকে বলে? উত্তরে তোমরা লিখবে মোগল আমলে 4 ভাগে ভাগ করা এমন একরকম সাজানো বাগান হতো, তাকে চাহার বাগান বলা হতো। নেক্সট প্রশ্ন বলেছে দিনপনাহ শহরটি কার আমলে বানানো শুরু হয়? উত্তরে লিখবে হুমায়ুনের আমলে। প্রশ্ন, আফগান শাসন শেরশাহ কোথায় সৌধ বানিয়েছিল? সাসারাম থেকে দিল্লিতে। 56 দাগের প্রশ্নে বলেছে শেরশাহের কোন সৌধকে তাজমহলের পূর্বসূরি মনে করা হয়? উত্তরে লিখবে শেরশাহমের নিজের জন্য বানানো সমাধিসৌধ। 57 দাগের প্রশ্ন, মুঘল স্থাপত্য শিল্পের প্রসার কার সময় থেকে শুরু হয়? উত্তরে লিখবে আকবরের সময় থেকে। 58 দাগের প্রশ্ন, গুজরাট জয়ের স্মৃতি আকবর কি বানিয়েছিল? বুলন্দাজ দরওয়াজা। ফতেহ মানে কি? ফতেহ মানে হলো জয়। 60 দাগের প্রশ্ন, ফতেহপুর সিক্রি কে তৈরি করেন? উত্তরে লিখবে আকবর। 61 দাগের প্রশ্নে বলেছে টিকা, ফতেহপুর সিক্রি টিকা। টিকার উত্তরে তোমরা লিখবে ফতেহপুর সিকরি এবং তার প্রাসাদ, মসজিদ, মহল, দরওয়াজা আকবরের স্মৃতিশিল্পের শ্রেষ্ঠ নমুনা। ফতেহ মানে জয়। জয়ী সম্রাট হিসেবে আকবর ধ্বংস করেননি, বরং উদার মনে তার সৌন্দর্যবোধ নিয়ে তৈরি করেছেন ফতেহপুর সিকরি। ভারতের নানান প্রদেশের স্থাপত্য রীতি মিশে গেছে সিকরিতে। আকবর যে সমস্ত ভারতের সম্রাট কোনো বিষয়ে ধর্ম, জাতি বা অঞ্চলের শাসক নন, তারই নমুনা ফতেহপুর সিকরি। 62 দাগের প্রশ্নে বলেছে তজক ই জাহাঙ্গীর কার লেখা? জাহাঙ্গীরের লেখা, এটি জাহাঙ্গীরের আত্মজীবনী। 34 দাগের প্রশ্ন, পিয়েত্রাদুরা কাকে বলে? উত্তরে লিখবে জাহাঙ্গীরের আমলে শ্বেত পাথরের রত্ন বসিয়ে এক রকমের কারুকার্য করার চল দেখা যায়, তাকে পিয়েত্রাদুরা বলে। নেক্সট প্রশ্ন, 64 দাগের প্রশ্ন, জাহাঙ্গীরের সময় বানানো কার সমাধিসৌধ পিয়েরা দ্বারা কার্যক্রমে ব্যবহার দেখা যায়? ইতিমাদ উদ দৌলার সমাধিসৌধে। 65 দাগের প্রশ্নে বলা হয়েছে মুঘল সম্রাটদের আমলে বাগান তৈরি এবং দুর্গ নির্মাণের কাজ সম্বন্ধে আলোচনা করো। প্রথমে বাগান তৈরি সম্পর্কে তোমরা লিখবে মুঘল সম্রাট আকবরের বানানো বাগানের খুব শখ ছিল। 4 ভাগে ভাগ করা এই রকম সাজানো বাগান মুঘল আমলে বানানো হতো, তাকে বলা হতো চাহারবাগ। দিল্লিতে হুমায়ুনের সমাধি ও আগ্রাতে তাজমহলে এই চাহারবাগের নিদর্শন পাওয়া যায়। জাহাঙ্গীরের সময়ে বাগান বানানোর উদ্যোগ আবার শুরু হয় আগ্রায়। কাশ্মীরে বানানো বাগানগুলির কথা সম্রাট জাহাঙ্গীর লিখেছেন তার আত্মজীবনী তুজুক ই জাহাঙ্গীর বইতে। দুর্গ নির্মাণে তোমরা লিখবে মোগল স্থাপত্য শিল্পের প্রসার শুরু হয় সম্রাট আকবরের সময় থেকে। দুর্গ শহর প্রাসাদ বানানো আকবরের মনোযোগ ছিলেন, এদিকে সাম্রাজ্য সুরক্ষিত হয়েছিল, অন্যদিকে স্থাপত্য শিল্পের বিকাশ ঘটেছিল। আগ্রা দুর্গ এর অন্যতম উদাহরণ। আজমির, লাহোর, কাশ্মীর, এলাহাবাদ প্রভৃতি স্থানে দুর্গগুলোর আকবরের সময় তৈরি করা হয়। গুজরাট জয়ের স্মৃতিতে আকবর বানিয়েছিলেন বুলন্দাজ দরওয়াজা। মুঘল সম্রাট শাহজাহানবাদের সুরক্ষা ও সৌন্দর্য বৃদ্ধির জন্য তৈরি করেছিলেন লালকেল্লা দুর্গ। 66 দাগের প্রশ্নে বলা হয়েছে মুঘল স্থাপত্য শিল্পের শ্রেষ্ঠ উদাহরণ কি? উত্তরে লিখবে তাজমহল। 68 দাগের প্রশ্ন রয়েছে টিকা, তাজমহল। উত্তরে তোমরা টিকাতে লিখবে মুঘল স্থাপত্য শিল্পের শ্রেষ্ঠ উদাহরণ হলো তাজমহল। সম্রাট শাহজাহানের সময় বানানো এই স্মৃতিসৌধটি এক আশ্চর্য স্থাপত্য। শাহজাহান তার স্ত্রী মুমতাজের স্মৃতির উদ্দেশ্যে এই পূর্ব সৌধটি নির্মাণ করেন। সৌধটি নির্মাণ শুরু হয়েছিল 1632 খ্রিস্টাব্দে, যা সম্পূর্ণ হয়েছিল প্রায় 1653 খ্রিস্টাব্দে। তাজমহলের নির্মাণ সৌধটিতে পারস্য, তুরস্ক, ভারতীয় এবং ইসলামীয় স্থাপত্য শিল্পের সম্মিলিত ঘটানো হয়েছিল। পাথরের বার্মার কারুকার্য শিল্পরীতির দিক দিয়ে তাজমহলের তুলনা নেই। তাজমহলকে 1983 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহাসিক স্থান হিসেবে তালিকাভুক্ত করা হয়। 68 দাগের প্রশ্নে বলা হয়েছে লালকেল্লার জমি, মসজিদ, মতি মসজিদ প্রভৃতি কার আমলে তৈরি করা হয়েছিল? উত্তরে তোমরা লিখবে শাহজাহানের আমলে। 69 দাগের প্রশ্নে বলেছে বাদশাহ ঔরঙ্গজেব স্থাপত্য বানানোর দিকে মন দিতে পারেননি কেন?
উত্তরে লিখবে ঔরঙ্গজেবের শাসনকালে সাম্রাজ্যের মধ্যে নানান বিদ্রোহ দেখা দেয়। সেই সব সামলাতে জেরবার বাদশাহ স্থাপত্য বানানোর দিকে মন দিতে পারেনি। তাছাড়া যুদ্ধের খরচ অনেক বেড়ে যাওয়ায় এই স্থাপত্যের জন্য বেশি অর্থ বরাদ্দ করা সম্ভব ছিল না। ৭০ দাগের প্রশ্ন, দাক্ষিণাত্যে ঔরঙ্গজেব তার বেগমের স্মৃতিতে কোন স্থাপত্য নির্মাণ করেছিলেন? বিবি কা মকবর। ৭১ দাগের প্রশ্ন, সুলতানি ও মোগল আমলের আঞ্চলিক শিল্পগুলির মধ্যে কোন কোন জায়গায় স্থাপত্য শিল্প বিখ্যাত ছিল? উত্তরে লিখবে গুজরাট, বাংলা এবং দক্ষিণ ভারত। ৬২ দাগের প্রশ্নে বলা হয়েছে সুলতানি ও মোগল আমলে গুজরাটের স্থাপত্যগুলির বৈশিষ্ট্য লেখো। উত্তরে লিখবে সুলতানি ও মোগল আমলে গুজরাটের স্থাপত্যগুলির সাংস্কৃতিক মিলেমিশে নিদর্শন। এতে ইসলামী ও হিন্দু এবং জৈন নির্মাণ শৈলীর স্পষ্ট ছাপ দেখা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: ১. দক্ষিণ ভারতের স্থাপত্যের প্রধান দিক হলো একাধিক দুর্গ ও দুর্গ শহর। দুলবার্গ দুর্গ এর অন্যতম উদাহরণ। ২ নম্বর পয়েন্ট, বিদরের দুর্গ ও প্রাসাদগুলিতে ইরানি ধাঁচের দেওয়াল চিত্র দেখা যায়। ৩ নম্বর পয়েন্ট, বিদরোহী দুর্গ ও প্রাসাদগুলির পালিশ করা চুনের দেওয়ালে সোনালি, লাল, নীল রঙের অপূর্ব সব খোদাই কাজ এখানে বর্তমান। ৪ নম্বর পয়েন্টে লিখবে আহমেদনগরের চাঁদ বিবির প্রাসাদ একটি টিলার উপর আটকোনা ভিত্তির উপর নির্মিত। ৫.৫ দাগের পয়েন্ট লিখবে বিজাপুরের মোহাম্মদ আলী শাহ নির্মিত গোল গম্বুজ একটি সুন্দর স্থাপত্য কার্য। এই গম্বুজটি ভারতবর্ষের সবচেয়ে বড় গম্বুজ। ৬ নম্বর পয়েন্ট, কুতুব শাহীর আমলে হায়দ্রাবাদে চারমিনার আঞ্চলিক স্থাপত্য চমৎকার নিদর্শন। ৭৪ দাগের প্রশ্ন বলেছে বিজয়নগরের রাজধানীর নাম কি? উত্তরে লিখবে হাম্পি। ৭৫ দাগের প্রশ্ন, বাড়ি নির্মাণের ক্ষেত্রে বাংলা পদ্ধতি কাকে বলে? উত্তরে লিখবে ত্রয়োদশ শতকে বাংলায় বাড়ি এবং বেশিরভাগ মন্দির ঢালু ধাঁচে তৈরি করা হতো। এর পিছনে যুক্তও ছিল বেশি বৃষ্টির জল দাঁড়াতে না পারা। এই বিশেষ নির্মাণ পদ্ধতির নাম হলো বাংলা। জোড় বাংলা কাকে বলে? উত্তরে লিখবে বাংলা পদ্ধতিতে বানানো বাড়ি দুটির কাঠামো পাশাপাশি জুড়ে দিলে তাকে জোড় বাংলা বলা হতো। ৭৭ দাগের প্রশ্নে বলা আছে সুলতানি ও মোগল যুগে বাংলা স্থাপত্য রীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রথম পয়েন্টে লিখবে তোমরা ইমারতে ইটের ব্যবহার বাংলা স্থাপত্য রীতির একটি বৈশিষ্ট্য। ২ নম্বর পয়েন্টে লিখবে বাড়ি এবং বেশিরভাগ মন্দির ঢালু ধাঁচে তৈরি করা হতো। এর পিছনে যুক্ত ছিল বেশি বৃষ্টির জল দাঁড়াতে পারে না। এই বিশেষ নির্মাণ পদ্ধতির নাম বাংলা। ৩ নম্বর পয়েন্টে লিখবে চাল বা চাল ভিত্তিক মন্দির বানানোর রীতিও বাংলায় দেখা যায়। মন্দিরের মাথায় কটি চাল আছে সেটি হিসেবেই কখনো মন্দির একচালা, আবার কখনো মন্দির দোচালা, কখনো আটচালা হতো। ৪ নম্বর, ইসলামীয় স্থাপত্যের ধাঁচে চালগুলি মাথায় মাঝের মধ্যে খিলান ও গম্বুজ বানানো হতো। ৫ নম্বর পয়েন্টে লিখবে মন্দিরগুলির বেশিরভাগ দেওয়ালেই পোড়ামাটির বা টেরাকোটার কাজ করা হতো। পোড়ামাটির তৈরি এই মন্দিরগুলি বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ছাড়াও বাংলার নানান অঞ্চলে ছড়িয়ে আছে। পরিশেষে বলা যায় বাংলায় স্থাপত্য নির্মাণের মূল গঠনভিত্তি ছিল ইসলামীয় রীতি অনুসারে, আর বাইরের কারুকার্য ও কাঁচামাল ব্যবহারের ক্ষেত্রে বাংলায় লৌকিক রীতির ছাপ দেখা যায়। নেক্সট প্রশ্ন বলেছে বাংলার স্থাপত্য রীতিতে রত্ন কাকে বলা হতো? উত্তরে লিখবে সাধারণ আয়তাকার কাঠামোর উপর একাধিক চূড়া দিয়ে তৈরি মন্দির ও একাদশ শতকে বাংলায় বানানো হতো, সেইগুলির নাম রত্ন। এই চূড়া থাকলে এটি এক রত্ন মন্দির, 5টি চূড়া থাকলে পঞ্চরত্ন মন্দির। ৭৯ দাগের প্রশ্নে বলা হয়েছে বাংলার স্থাপত্য শিল্পের ইতিহাসকে কয়টি ভাগে ভাগ করা যায় এবং প্রত্যেকটি সম্পর্কে আলোচনা করতে। বাংলার স্থাপত্য রীতিকে ইতিহাসে মূলত 3টি ভাগে ভাগ করা হয়। প্রথম পর্যায় 1201 থেকে 1339 খ্রিস্টাব্দ। প্রথম পর্যায়ে বাংলার রাজধানী ছিল গৌড়। ত্রিবেদীতে জাফর খানের সমাধি, ভগ্নাবশেষ এবং বসিরহাটে ছড়িয়ে থাকা কিছু স্তূপ ছাড়া এই সময়ে কোনো স্থাপত্যই আজ আর নেই। দ্বিতীয় পর্যায়ে 1339 খ্রিস্টাব্দ থেকে 1442 খ্রিস্টাব্দ। দ্বিতীয় পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপত্য হলো মালদাহের পান্ডুয়ার সিকান্দার শহরে বানানো আদিনা মসজিদ। এছাড়াও হুগলি জেলার ছোট পান্ডুয়া মিনার মসজিদ এবং গৌড়ের শেখ আলী সিরাজের সমাধি এই পর্যায়ে আরও কিছু উল্লেখযোগ্য স্থাপত্য। তৃতীয় পর্যায়ে ছিল 1442 থেকে 1539 খ্রিস্টাব্দ। তৃতীয় পর্যায়ে বাংলার ইন্দ্র ইসলামীয় রীতি স্থাপত্য সবচেয়ে বেশি উন্নত হয়। পান্ডুয়া সুলতান জালাউদ্দিন মোহাম্মদ শাহর সমাধি এই ধাঁচের সেরা নিদর্শন। উচ্চতা খুব বেশি না হলেও টেরাকোটার গম্বুজ ও তার অর্ধগোল আকৃতির জন্য এটি বাংলা ইন্দ্র ইসলামীয় স্থাপত্যের উন্নতির অন্যতম নজির। ৮০ দাগের প্রশ্নে কি বলেছে গৌড়ের দাখিল দরওয়াজা কার সময় তৈরি হয়? উত্তরে লিখবে
বাবর শাহের আমলে। 41 দাগের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ফিরোজ মিনার তৈরি হয়? 1488 খ্রিস্টাব্দে, এটির উচ্চতা ছিল 26 মিটার। 42 দাগের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে বড় সোনা মসজিদ তৈরি হয়? উত্তর লিখবে 1526 খ্রিস্টাব্দে, এটি গৌড়ের সবচেয়ে বড় মসজিদ। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। তোমাদের সাথে দেখা হবে আরেকটি নতুন ভিডিও। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো, টাটা।